আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, দুই রত্নের ম্যাচ, আসলে অস্তিত্বের ম্যাচ। সব কিছু মিলে ভারত এবং বাংলাদেশের কেমন হতে পারে স্কোয়াড, কাদের উপর আপনাদের নজর রাখতে হবে, কারা কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সর্বপ্রথম ভারত এবং বাংলাদেশের যদি হেড টু হেড কম্পারিজনটা আমি করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত কিন্তু ভারত এবং বাংলাদেশ দুবার মুখোমুখি হয়েছে, দুবার কিন্তু আসলে ভারত জিতেছে। এখানে বাংলাদেশের কোনো আধিপত্য নেই, ভারত কিন্তু যথেষ্ট ডোমিনেট করে দুটো ম্যাচে জিতেছে। এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের যে আপডেটগুলো আমার কাছে রয়েছে, কোন প্লেয়ারদের উপর আপনারা নজর রাখবেন, কোন প্লেয়াররা খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। শুরু করি ভারতের প্লেয়ারদের কথা বলে। ভারতের প্লেয়ারদের মধ্যে সর্বপ্রথম কিন্তু আমি রাখবো রোহিত শর্মাকে। ভারতের ওপেনার দুর্দান্ত ফর্মে রয়েছেন, ইংল্যান্ড সিরিজেও কিন্তু যথেষ্ট ভালো করেছেন। রোহিত শর্মার স্ট্যাটস নিয়ে যদি একটু আলোচনা করি, রোহিত শর্মা কিন্তু এখন পর্যন্ত 10টা ইনিংস খেলেছেন, রান করেছেন 481, সর্বোচ্চ কিন্তু 123, এবং তার স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো, 82.50। টপ অর্ডার নির্ভরশীল ভারত কিন্তু রোহিত শর্মার পাশাপাশি আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, সে কিন্তু নাম্বার 1 ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলির কথা যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে খেলেছে 12টা ম্যাচ, রান করেছে কিন্তু 529, সর্বোচ্চ তার 96, এবং স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো, 88.16। এবার কিন্তু ভারত 5 স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে, এবং এই স্পিনারদের যে অ্যাটাকটা রয়েছে সেই স্পিনারটা কিন্তু লিড দিবেন অন্যতম সেরা এক্সপিরিয়েন্সড স্পিনার রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার ব্যাপারটা যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু সে ম্যাচ খেলেছে 10টা, রান করেছে কিন্তু 403, উইকেট নিয়েছে 16টা, তার ইকোনমি কিন্তু 4.86। তার মানে যথেষ্ট ভালো একটা ইকোনমি রেটে সে বল করছে, যথেষ্ট ভালো ব্যাটিং সাপোর্টটা কিন্তু সে দিচ্ছে, যদিও সেজন ফুল টাইম অলরাউন্ডার। এখন আমি যদি বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা বলি, বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর আপনি কাদের উপর নজর রাখবেন, কারা কিন্তু বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারে। টপ অর্ডারের কথা আসলে বলবো না, কারণ টপ অর্ডার বাংলাদেশ যথেষ্ট স্ট্রাগল করেছে, টপ অর্ডারে তাদের এরকম নির্ভরযোগ্য ব্যাটসম্যানও নেই। আমি বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের মিডল অর্ডারের সর্বপ্রথম নাম কিন্তু মুশফিকুর রহিম। তার ইনিংস খেলেছে 4টা, তার রান কিন্তু 163, তার সর্বোচ্চ কিন্তু 79, এবং স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো, 77.25। বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম কিন্তু সেরা হাতিয়ার হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। 17 বছরের ক্রিকেটিং ক্যারিয়ার। মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসগুলোর কথা যদি বলি, 4 ম্যাচে রান করেছেন 137, সর্বোচ্চ কিন্তু 102 রান, তার স্ট্রাইক রেটটাও কিন্তু 68.05। এবার আসি বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে। আসলে স্পিনারদের তুলনায় বাংলাদেশ কিন্তু এবার পেসে একটু ভালো করতে পারে, কারণ তাদের এক্সপিরিয়েন্সড পেসার রয়েছে। এই এক্সপিরিয়েন্স পেসারের ভিতরে সর্বপ্রথমবার যে লিড দিতে পারে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আমি কিন্তু তাসকিন আহমেদের কথা বলতে চাই। তাসকিন আহমেদ এখন পর্যন্ত ইনিংস খেলেছেন 2টা, ওভার করেছেন 15টা, উইকেট 2টো পেলেও তার ইকোনমিটা কিন্তু যথেষ্ট ভালো, 6.13। সবকিছু মিলিয়ে কেমন হতে পারে বাংলাদেশের ম্যাচ, কেমন হতে পারে ভারতের এগেনস্টে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সবকিছু আলোচনা করার পরে আমি কিন্তু একটু ফিল্ড স্ট্যাটস নিয়ে আলোচনা করতে চাই। আসলে দুবাই মাঠে পরিসংখ্যান কি বলে, আপনি যখন দুবাইতে খেলবেন, দুবাই আসলে আপনি টসে জিতে কি করবেন, বা তার পরিসংখ্যানটা কি বলে, একটু পরিসংখ্যান নিয়ে আলোচনা করি। দুবাইয়ে এখন পর্যন্ত কিন্তু ম্যাচ হয়েছে 58টা, যারা প্রথমে ব্যাট করেছে তারা কিন্তু ম্যাচ জিতেছে 22টা, এবং যারা দ্বিতীয়তে ব্যাট করেছে বা যারা চেস করেছে তারা কিন্তু ম্যাচ জিতেছে 34টা। সো আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে আগে ব্যাটিং করে জিতেছে 38%, এবং পরে ব্যাটিং করে কিন্তু 59%। আপনি যদি দলীয় সর্বোচ্চ রানের কথা বলেন, 355 রানে 5 উইকেট, সেটা করেছে ইংল্যান্ড। সর্বনিম্ন রানের কথা যদি বলি, 91 রানে 10 উইকেট, সেটা কিন্তু নামিবিয়া করেছে। সর্বোচ্চ রান চেস করা হয়েছে কিন্তু 278। এখন আপনি যদি সর্বনিম্ন রানের কথা বলেন, সেটা কিন্তু 168। সো এই পিচে বা এই মাঠে কিন্তু আসলে আমরা সচরাচর 300 রান দেখবো না, 300 রানের উইকেট এখানে হবে না। আপনি যদি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের জেনারেল কথাগুলো বলেন, সেক্ষেত্রে কিন্তু এখানে 280 একটা চেজেবল টার্গেট, এবং যথেষ্ট ভালো কিন্তু আপনি এটাকে ডিফেন্ড করতে পারবেন। এখানে 260 থেকে 280 উইকেট হয়, একটু স্লো, একটু লো উইকেট কিন্তু দুবাই ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ম্যাচ প্রেডিকশনটা কি হতে পারে, কাদের পক্ষে আপনারা বাজির ঘোড়া ধরবেন, ম্যাচ প্রেডিকশন নিয়ে একটু কথা বলি। ম্যাচ প্রেডিকশনে কিন্তু আমি প্রথমেই যেটা বলেছি, ম্যাচ প্রেডিকশনে আপনি কিন্তু শুরুতেই টসে জিতে বোলিং করতে চাইবেন, কারণ এই মাঠটাতে চেজিং করাটা একটু ইজি।
টিম কম্বিনেশনের কথা যদি বলি, আমি কিন্তু 2 ফাস্ট এবং 3 স্পিনারের কথা বলবো। ভারত যদি 3 স্পিনার নিয়ে খেলে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশও 3 স্পিনার নিয়ে খেলতে চাইবে। এখন মুস্তাফিজুর রহমান একটু স্লো লেফট অর্থোডক্স বোলিং করছে, অথবা তার কাটারগুলো কিন্তু অফ স্পিনারের মতো হয়, তো আপনি সেই হিসাব করলেও কিন্তু আপনার স্কোয়াডে 2 পেসারের এগেনস্টে আমি 3 স্পিনার নিয়ে চাইবো, কারণ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচটা একটু স্লো এবং একটু লো। এখন ভারতের কথায় আসি, ভারতে আপনারা কাদের উপর নজর রাখবেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, আমি টপ অর্ডারের কথা আগেই বলেছি। জাদেজার সাথে কিন্তু আমি ভারুণ চক্রবর্তীকে রাখতে চাই। দুর্দান্ত ফর্মে ছিল ইংল্যান্ড সিরিজে, আশা করি ভারুণ চক্রবর্তী তার ফর্মটা কিন্তু কন্টিনিউ করবে। বাংলাদেশের ব্যাপারে যদি একটু কথা বলতে যাই, বাংলাদেশে কিন্তু আমি ওপেনারদেরকে না রাখলেও ওয়ান ডাউনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর উপর আমি একটু ভরসা করতে চাচ্ছি, কারণ তার কিন্তু বড় ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে। শান্ত কিন্তু এখন পর্যন্ত ওডিআইতে যথেষ্ট ভালো একটা ফর্মে রয়েছেন। তারপরে যথাযথ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের পরে কিন্তু আমি তাসকিন আহমেদের নাম বলবো, কারণ বোলিংটা সেই ভালো করেন। ফলাফলের কথা যদি একটু বলি, আসলে স্ট্যাটস বলেন বা যে কোনো পরিসংখ্যান বলেন, আপনি কিন্তু ভারতকেই আসলে উইনিংটা ধরতে চাইবেন। যদিও ক্রিকেট খেলা যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে, বাট আমি কিন্তু ভারতের উপরে বাজি ঘোড়া ধরতে চাই, কারণ ভারত কিন্তু এখন একটা যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। বাংলাদেশ কিন্তু তুলনামূলকভাবে একটু দুর্বল। আপনি যদি ভারতের কথাও বলেন, তার এখন ওয়ানডে র্যাঙ্কিং 1 নাম্বার টিম, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 9 নাম্বার টিম। সো সবকিছু মিলিয়ে আসলে, যদিও আপনি ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, যখন যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বাট এখন পর্যন্ত যে স্ট্যাটসগুলো যে কথা বলে, ভারতে কিন্তু এই দলে জয় হয়ে যেতে পারে। আপনাদের মতামতগুলো কি? আমার সাথে কি আপনাদের ম্যাচ প্রেডিকশনগুলো মিলছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।